জগতে ভালো না। একে জীবন বাড়ির বউ করিস না, কিন্তু আমার কথা কে শুনবে? আমি কে এই বাড়ির, তাই না? জীবন বাড়ির ডাইনিং রুমে বসে মিসেস লিসা প্রতিদিনের মতো জিমিনের উদ্দেশ্যে চিৎকার চেঁচামেচি করছে, আর বাকিরা শুনছে। কি আর করার, মিসেস লিসার বলা প্রত্যেকটা কথা একটাও মিথ্যা না। মা, আপনি এসব কি বলছেন? এখন থামুন, এটাতে তো মেয়েটার কোনো দোষ ছিল না, তাই না? জিন, তুমি থামো। তোমার বৌমা আমাদের ঠকিয়েছে, এত বড় সত্যি কথাটা গত 2 বছর ধরে লুকিয়ে রেখেছে। ও যে মা হতে পারবে না, ওর যে হরমোনাল প্রবলেম আছে, কেন বলেনি আমাদের? জগৎ এতক্ষণ দাঁতে দাঁত চেপে তার দাদির প্রত্যেকটা কথা শুনছে, আর সে আর সহ্য করতে না পেরে খাবারের প্লেটটা ছুঁড়ে মারে। জাঙ্কুক বলে, একদম চুপ করো না দাদি, আমার বউ মা হতে পারবে না, তাতে আমার তো কোনো মাথা ব্যথা নেই, তাহলে তোমাদের কি সমস্যা হচ্ছে? দাদু ভাই, তুমি থামো। তুমিও আবেগ দিয়ে ভেবে কথা না বলে বিবেক দিয়ে ভেবে কথা বলো। আমাদের বংশের উত্তরাধিকার চাই, না হলে আমাদের এত অডাল সম্পত্তি কে ভোগ করবে? বোকার মতো কথা না বলে সিদ্ধান্ত নাও। নিজে একবার ভেবে দেখবো, আর আমার কথা সবাইকে মানতেই হবে, আর এটা আমার সিদ্ধান্ত। লিসার কথা সবাই লিসার দিকে ঘুরে তাকায়। লিসা পরিষ্কার করে বলা শুরু করে, আমি আমার নাতির আবার বিয়ে দেব, দ্বিতীয় বিয়ে দেব, পারফেক্ট মেয়ের সাথে, আমার পছন্দ করা মেয়ের সাথে আমি আমার নাতির আবার বিয়ে দেব। মিসেস লিসার কথায় গনিয়ন ছাড়া উপস্থিত সকলে হতবাক হয়ে যায়। লিসার সাথে আমিও সহমত। মরার আগে আমি আমার জাঙ্কুকের ছেলে মেয়ে দেখতে চাই। মিস্টার নামজুন গলা পরিষ্কার করে তার বাবা মার উদ্দেশ্য বলে, এটা একটু বেশি বাড়াবাড়ি লাগছে না মা? একটা বউ থাকতে আরেকটা মেয়ে, এটা যেন কেমন দেখতে লাগে না? দেখো বাবা, আমাদের যুগে 2-3টা বিয়ে ভালো চোখেই দেখা হতো। আমার মনে হয় এখনো খারাপ দেখতে লাগবে না। জাঙ্কুক শব্দ করে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। বড়টা, হ্যাঁ, আমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত, অথচ আমায় একবার জিজ্ঞাসা করোনি। আমি জিমিনকে ভালোবাসি, আর কেউ আমার চাই না। জিমিন পাকা হেসে, সে এতক্ষণ এর কাহিনীগুলো এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। সে জানে তার হয়ে জাঙ্কুকে ডিফেন্ড করবে, তাই সে চুপচাপ প্রতিদিনের ঘটা নাটক দেখছে। তবে আজ নাটকের নতুন হচ্ছে জাঙ্কুক এর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত। জিমিন অবশ্য এখনো পাত্তা দিচ্ছে না, সে জানে জাঙ্কুক থাকতে এটা সম্ভব না। দাদু ভাই, একবার চুপ করে শোন আমাদের কথা। কোনো কথা বলবে না তুমি। যদি তুমি আমাদের কথা না শোনো, মনে রেখো আমাদের আর দেখতে পাবে না। ব্ল্যাকমেল করছো দাদু? ব্ল্যাকমেল না, সত্যি আর দেখতে পাবে না। দাদা ভাই, তুমিও অবুঝের মতো কথা বলছো। জাঙ্কুক গটগট করে রুমের উদ্দেশ্যে চলে যায়, আর তারপরে জিমিনও জাঙ্কুকের পিছু পিছু চলে যায়। আমার নাতি জীবনটা নষ্ট করে ছাড়বে। এই মেয়ে আর কিছুদিন থাকলে সে যাই হোক, আমি আজই আমার পরিচিত সেই মেয়েটি আর তার পরিবারকে ডেকে পাঠাচ্ছি। মিসেস লিসা বলতে বলতে নিজের রুমে চলে যায়। মিসেস জিন মিস্টার নামজুন এর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। মিসেস লিসা আর মিস্টার গৌইউন এই পরিবারের মাথা, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, তাই তাদের কথা সবাইকে শুনতে হয়। গৌইউন আর লিসা হলো জাঙ্কুকের দাদা আর দাদি। মিস্টার নামজুন আর মিসেস জিন হলো জাঙ্কুকের বাবা আর মা। মিস্টার নামজুন পেশায় বিজনেসম্যান, আর মিসেস জিন হাউসওয়াইফ। জাঙ্কুক অবশ্য তাদের ফ্যামিলি বিজনেসে জয়েন করেছে তার বাবার জোরাজুরিতে, না হলে তার বিভিন্ন কিছু করার ইচ্ছা ছিল। জাঙ্কুক মোটামুটি 30 বছরের বলিষ্ঠ যুবক। চোখগুলো তার ডার্ক ব্রাউন কালার, আর চোখগুলো অনেক বড় বড়। তার
তার শার্প জওয়ান আর তার মাসকুলার বডি যেন নারীকে আকৃষ্ট করার জন্য যথেষ্ট। তুমি সত্যি সত্যি এই বিয়েটা করবে? জাঙ্কুক জাঙ্কুক গিয়ে জিমিনের পাশে বসে জিমিনের দিকে তাকায়। তোমার মাথা খারাপ? আরে না, আমি তোমায় ছাড়া আর কেউকে জীবনে চাই না, কিন্তু তুমি তো এখনো এত সময় চলে যাওয়ার পরেও, যে বিয়ের দিন থেকে এখন পর্যন্ত, বিয়ের পর এখন 2 বছর কেটে গেছে, আমি বোধহয় এখনো তোমার জড়িয়েও ধরিনি একবার। আমার অবশ্য তাতে আপত্তি ছিল না, কিন্তু আমি বুঝবে কি, বাড়ির বাকিরা তো আর এই কথাটাও বোঝে না, তাই না? জাঙ্কুক মিনমিনিয়ে বলে। জিমিন হঠাৎ জাঙ্কুক এর হাত ধরে তার হাতে রাখে। তুমি আসলে বুঝতে পারছো না জাঙ্কুক, আমার আসলে আর একটু সময় দরকার, কিন্তু আমি চাই বাড়ির বাকিরাও খুশি থাকুক। তবে আমি তো তোমায় অনেক আগেই আমার মেডিকেল রিপোর্ট দেখিয়েছিলাম যে আমি কোনোদিন মা হতে পারবো না। তাহলে তুমি ওনাদের কথার আগে বলনি কেন? যদি আগেই বলতে, ওরা আমায় এত কথা শোনাতো না। বলার ফল তো সচক্ষেই দেখছো। এসব কারণেই বলিনি। আমার কিছু চাই না, আমার কোনো সন্তানও চাই না, আমার শুধু তোমায় চাই। আমি শুধু তোমায় সবসময় দেখতে চাই, তোমায় ছুতেও চাই না। যতক্ষণ না তুমি কমফোর্টেবল ফিল করছো আমার সাথে, আমি তোমার সময় দিয়ে যাব। যতক্ষণ না তুমি চাও তোমার সাথে আমি হাজব্যান্ড ওয়াইফের মতো সম্পর্ক শুরু করব না। জিমিন এর মুখে ফুটে ওঠে বাঁকা আর শয়তানি হাসি, যা জাঙ্কুক এর নজরে পড়ল না। সেই গত 2 বছর ধরে জাঙ্কুককে ইমোশনাল ব্ল্যাকমেল করেই জাঙ্কুক এর থেকে দূরে বজায় থাকছে। এর জন্যই তোমায় এত ভালোবাসি জাঙ্কুক। জাঙ্কুক আই লাভ ইউ। তুমি সব সময় আমায় বোঝো, একজন বন্ধুর মতো। জিমিন এর লেকচার একটা বোঝা বেশ কঠিন। তার বয়স মোটামুটি 25 ছুঁয়েছে। গল্পে আস্তে আস্তে আরো কিছু জানা যাবে তার সম্পর্কে। আশেপাশে শস্য বাতাস বইছে, গ্রীষ্মের দুপুরে ঠাঠা রোদের খানিক ঝিলিক আসে এক অষ্টদশী কন্যার চোখে পড়তেই সে বিরক্তি হয়ে জানালার পর্দা টেনে দিল। সে নিজের কোলে থাকা বইগুলো এক পাশে রেখে কিচেনে চলে যায় আর দুপুরের খাবার রান্না করা শুরু করে। আর ভালো লাগছে না। ভাবছিলাম আজ কলেজ বন্ধ, একটু শান্তিতে বসবো, আর আজই বাবা মা কেউ বাড়িতে নেই। মেয়েটি রান্নার জোগাড় করছে আর বিড়বিড় করে নিজের মনে মনে এসব কিছু বলছে। কিন্তু ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, বয়স ওই যে, সে এখন অষ্টাদশী। সে বেশ শান্ত প্রকৃতির মেয়ে। তার মা রঞ্জন আর বাবা সুবিন। তাদের পরিবার একটা মধ্যবিত্ত পরিবার। তার বাবা একজন হাই স্কুলের টিচার আর মা একজন গৃহিণী। জিয়ন পরিবারের লিভিং রুমে জিয়ন পরিবারের বড়রা বসে আছে। তারা তাদের সাথে রয়েছে 2 জন অতিথি। আমি তোমার মেয়েকে দেখেছি সুবিন, তাই আমার অবশ্য আর না দেখলেও চলবে, তবে আমার বৌমা আর আমার ছেলে যাবে তোমার মেয়েকে দেখতে, আর সম্ভব হলে আমার নাতিও যাবে। আপনারা এখন আসবেন, শুধু একটু বললে ভালো হতো। কালকেই যাবে ওরা, তবে আজ মেয়েটাকে সাথে আনলে পারতেন। এত মায়াবী ওর মুখখানা যে আমার সব সময় মনে পড়ে ওর কথা। মিস্টার সুবিন হালকা হেসে আর মাথা নাড়ল। আসলে চাচিয়া মোটেই কয়েকদিন ধরে পড়াশোনা নিয়ে খানিক ব্যস্ত, তাই আর ওকে নিয়ে আসিনি আজ। এইটা ভালো কথা কইছো। রোদে পুইরা আবার আমার ফুলের মতো নাতনিকে মুখখানা যদি কালো হইয়া যায়,
না থাক, ভালোই করেছো। মিস্টার সুবিন হালকা হেসে আবারও বলে, অনেক দিন পরে আপনার মুখে আবারও সেই গ্রামের ভাষাটা শুনলাম চাচি আম্মা। হ্যাঁ, শহরে থাকতে থাকতে আর এই ভাষাটা তেমন বলা হয়ে ওঠে না, কারণ সবাই তো আর বুঝবে না। মিস্টার নামজন আর মিসেস জিন একবার সুবিন আর ইউনজনকে পর্যবেক্ষণ করলো। তারা চোখাচোখি করলো নিজেদের মধ্যে। তাদের মধ্যে এক অদ্ভুত টেনশন কাজ করছে। কিভাবে কোনো বাবা কিভাবে তার বাবা নিজের মেয়েকে স্বামীর ঘরে দ্বিতীয় বউ করে পাঠায়। বেশ কিছুক্ষণ পর গৌরিয়ন আর মিসেস লিসা মিস্টার সুবিন আর মিসেস ইউনজনকে বিদায় দিয়ে আবার লিভিং রুমে আসে। মিসেস জিন গিয়ে তার শাশুড়ির পাশে বসে, বাকিরাও আছে সেখানে। জাঙ্কুক আর জিমিন নেই। মা, কিভাবে আপনি এমন থার্ড ক্লাস ফ্যামিলির মেয়েকে এই বাড়ির বউ করার জন্য বলছেন? না মানে আপনার তো বৌমা। তুমি এই কথা কিভাবে বলছো? আমার নিজের কথা ভুলে গেছো নাকি? সে যাই হোক, ওদের মেয়েটা ভীষণই ভালো। 2 বছর আগে দেখেছিলাম। আর ওরা আমার আত্মীয়, তাই তোমরা ওদের বিশ্বাস করতে পারো। যেও কাল, দেখবে কত সুন্দর আতিথেয়তা করবে তোমাদের। মিসেস জিন সহ কেউই আর কথা বাড়ালো না। জাঙ্কুক, আমার বাইরে একটা কাজ আছে বলেছিলাম না, আজ পার্লারে যাব, সেখানেই যাচ্ছি। আচ্ছা বাই। কল কেটে জিমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তার ফিঙ্গার প্রিন্ট দিয়ে সামনের দরজাটা খুলে ভিতরে ঢুকে সোজা উপরের তলায় চলে যায়। দোতলার দিক 2 নম্বর রুমে নক না করেই ঢুকে যায় জিমি। সেখানে এক সুদর্শন পুরুষ শরীরচর্চা করছে। তার শরীর থেকে ঘাম চুইয়ে পড়ছে। দেখতে বেশ হট লাগছে। এখন বয়স মোটামুটি 28 বছর। জিমিন কিছু না বলে একটা টাওয়াল নিয়ে তার দিকে গিয়ে যায় আর পিছন থেকে তার শরীর মুছে হালকা করে মুছে দেয়। বেবি, চলে এসেছ? আমি মাত্রই তোমার কল দিচ্ছিলাম। পুরুষটি জিমিনের দিকে ঘুরে আর বহুদয় জিমিনের কোমরে জড়িয়ে ধরে তার বুকের সাথে মিশিয়ে নেয়। আমি আর তোমায় মিস করছিলাম সুগাজান, তাই চলে এসেছি। তবে কবে যে সব ঝামেলা শেষ করে তার জন্য তোমার কাছে চলে আসতে পারবো। সুগা তার মুখ জিমিনের ঘাড়ে ঢুকিয়ে দেয়। কবে আবার ওই বলদ জাঙ্কুকের থেকে সম্পত্তির ব্যাপারে সাইন করে চলে আসবে? সমস্যা নেই, তুমি রিভেঞ্জ চাইছো, আমি তাই তোমার রিভেঞ্জটা নিতে দেব। না হলে তুমি তো জানোই তোমার সুগা কম সম্পত্তি নেই। ওই সম্পত্তি ছেড়ে ছুঁয়েও দেখবে না। আমি জানি জান, এখন আমায় এভাবে জড়িয়ে থাকো, এখন অনেক শান্তি লাগছে। এত এত অসহ্য মানুষদের মাঝে থেকে আমার চোখটা বন্ধ হয়ে আসছে। ওরা কি এখনো তোমার ওই ফেক রিপোর্ট বিশ্বাস করে? ওই জাঙ্কুক তো আমার পারমিশন ছাড়া আমার হাতও ধরে না। এই দিক দিয়ে সত্যি ছেলেটা ভালো লেগে। আমি ছাড়া আর কারো নাম কারো কথা শুনতে জানা যায় তোমায় বিশ্বাস করি, তাই এখনো ওখানে তোমায় থাকতে দিচ্ছি। জানো শুধু ওই মুসাফিরি এখন জাঙ্কুকের দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কি সমস্যা? বিয়েটা করতে দাও, তবে জাঙ্কুকের কাছে মেয়েটাকে ঠেস দিতে পারে, না হলে তোমার সম্পত্তি হাতছাড়া হয়ে যেতে পারে। জিমি সুগা একসাথে হেসে ওঠে। তারপর সুগা জিমিনকে নিয়ে নিচে কিচেনে যায় আর জিমিনের জন্য সে নিজের হাতে প্যানকেক বানানো শুরু করে। জিমিন অবশ্য হেল্প করছে।
আমি কখনোই একজন বিবাহিত ছেলেকে বিয়ে করবো না। আমাদের মাথা ঠিক আছে বাবা? কিভাবে এটা বলছো তোমরা? বিবাহিত ছেলেকে বিয়ে করবো না? তোমার মাথা ঠিক আছে বাবা? কিভাবে এটা ভাবছো তোমরা? এর কথায় মিস্টার সুবিন আর মিসেস ইয়ঞ্জন নিশ্চুপ হয়ে বসে রইল কিছুক্ষণ। তারপর মিসেস ইয়ঞ্জন উঠে গিয়ে মেয়ের পাশে বসে মেয়ের মাথায় হাত রাখলেন। শোনো মা, মা বাবা যাই করে সন্তানের ভালোর জন্যই করবে, আর আমিও চাইনি এই বাড়িতে মত দিতে। এই বিয়েতে আমারও তেমন একটা মত নেই, তবে লিসা চাচি অনেক বছর আগে আমাদের অনেক বড় একটা উপকার করেছিল। কিভাবে আমরা ওনাকে না করতাম বলো তো? টাকা কম থাকতে পারে আমাদের, তবে আর যাই হোক অকৃতজ্ঞ নই। বাবা মাকে ভালোবাসলে হাসি মুখে বিয়েটা করে নে, অন্যথা তোকে জোর করা ছাড়া অন্য কোনো উপায় দেখছি না। মিস্টার সুবিন এখনো চুপ করে আছেন। তার মনটা ভারী হয়ে আছে। তার মনে হচ্ছে সে নিজের হাতে নিজের নয়নমণিকে সর্বনাশের পথে বিপদে ঠেলে দিচ্ছে। নিজের হাতে তার তিলে তিলে বড় করা মেয়েটির জীবন নষ্ট করছে। তে আর নিতে পারছে না। তার বাবা মা যখন থেকে বাইরে বাইরে থেকে এসেছে তখন থেকে এগুলো বলে যাচ্ছে। সে আবার না পেরে উঠে নিজের রুমে চলে যায় আর জোরে দরজা বন্ধ করে দেয়। টেড এবার ভীষণ কান্না পাচ্ছে। তাকে নাকি এখন কারোর শুটিং হয়ে যেতে হবে। কোথাও শোনার থেকে মরে যাওয়া ভালো। সে জানালার কাছে বসে হাত মুখ গুজে কাঁদছে। সে ভাবছিল তার কথা শুনে হয়তো তার বাবা এই বিয়েতে না করে দেবে, কিন্তু হয়তো কিছুক্ষণ আগে ছেলে বাড়ি থেকে কয়েকজন এসেছিল অনেক উপহার নিয়ে, তবে অবশ্য এখনো তাদের সামনে যায়নি। হঠাৎ তের ফোন বেজে ওঠে। তে স্ক্রিনে থাকা নাম্বারটা দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে রিসিভ করে আবার কান্না শুরু করে দেয়। বুবুনি, বলো না, আমার আর সহ্য হচ্ছে না। আমি এই বিবাহিত লোকটাকে বিয়ে করব না। আরে পাগলামি মেয়ে, দরকার হলে বিয়ের দিন পালাবে, তবে এখন কান্নাকাটি করিস না। আঁকা দুটো সুন্দর করে সেজে ওদের সামনে যা। আমার কথা শুনে কাজে লাগবে। বেস্ট ফ্রেন্ডে এতটুকু সান্ত্বনায় তে খানিক ভরসা পেল। সে ধীরে সুস্থে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর তার মায়ের দেওয়া শাড়িটা নিয়ে আয়নার সামনে দাঁড়ায়। আমি কি এতটাই খারাপ দেখতে? শেষে আমার কারোর সেকেন্ড বউয়ের কথা হবে না, এখানেই না। আমি পালিয়ে যাব, দরকার হলে শালা নিজেকে আজ নিজেরই গালি দিতে মন চাইছে। এত দিনে একটা প্রেম করলে প্রেমিকের থেকে পালাতে পারতাম, পড়াশোনার ঠেলায় প্রেমটাই করতে পারিনি। এখন আমি কার সাথে পালাবো? তে বিড়বিড় করতে করতে নিজের চুলগুলো ঠিক করে ইউটিউব থেকে শাড়ির টিউটোরিয়াল দেখতে থাকে আর শাড়িটা পরার চেষ্টা করেছে। কিম বাড়িটা বেশ বড় না, তবে ছোটও না। এটা তাদের পিকনিক বাড়ি। তারা বুসান শহরে থাকে। সিওল থেকে জাংকুক এর বাবা মা, কিছু মেড আর মিসেস লিসা গংও এসেছে। লিসা অবশ্য আসতে চাইছিল না, তবে যেহেতু লিসার আত্মীয় সুবিনরা, তাই জিন আর নাজুন তাকে আসতে বলেছে। জাংকুক আসেনি। সে স্পষ্ট জানিয়ে দিয়েছে সে কোথাও যেতে পারবে না। যারা একটা বাচ্চার জন্য, বংশধরের জন্য নিজের নাতি, নিজের ছেলের জীবন নষ্ট করতে চায়, সে তাদের সাথে থাকতেও চায় না। তবে দাদা দাদির জাংকুক ছোটবেলা থেকেই একটু বেশি ভালোবাসে, তাই তাদের হুমকিগুলো সত্যি তার উপর কাজ করে, তাই সব সহ্য করছে।
ইয়ঞ্জন তেকে দেখার জন্য রুমে গেলে তেকে দেখে মেয়েটার নিচের অবস্থা নাজেহাল করে রেখেছে। শাড়ি পরতে পরতে ঘেমে টেমে একাকার হয়ে গেছে। ইয়ঞ্জন তাড়াতাড়ি এসে মেয়েকে শাড়িটা পরিয়ে দিতে সাহায্য করে। তুই কি আর মানুষ হবি নাকি? শাড়িটাই পরতে পারছিস না, বড়ই তো বানিয়ে দিচ্ছ আমায়। বিবাহিত লোকের সাথে বিয়ে দিয়ে আমায় ঘর থেকে বিদায় করছো, সবাই জানে। মেয়ের অভিমানী কথা শুনে ইয়ঞ্জন থেমে যায় আর মেয়ের মুখের দিকে তাকায়। তুই এগুলো ভাবতে পারলি? তুই মোটেই আমাদের বোঝানোস যে তোকে বিদায় করতে হবে। তুই এ বাড়ির মেয়ে, মনে রাখিস কথাটা। তোর মা বাবা তোর আত্মসম্মানে লাগে, এমন কিছু কখনো করবে না। যেদিন মনে হবে তুই সেখানে ভালো নেই, তোর জন্য তোর বাবার বাড়ির দরজা সারা জীবনের খোলা। তবে লিসা চাচি কথা দিয়েছে তোর কোনো অযত্ন তারা করবে না। হে, ওনাকে এত বিশ্বাস করছো কিভাবে? যত যাই হোক, ওই লোকের নাকি একটা বউ আছে, তাহলে আমার বিয়ে দিয়ে নিয়ে যেতে ওনাকে লজ্জা করছে না? ওই মেয়েটা মেনে নেবে? ওই মেয়েটা তো আপত্তি করেনি, তাহলে তুই এত কিছু ভাবছিস কেন? সিরিয়াসলি ওই মেয়েটা কিছুই বলেনি? আমি হলে তো পুলিশের কাছে যেতাম। কত বড় সাহস, আমি থাকতে দ্বিতীয় বিয়ে? মেয়ের এমন কথা শুনে ইয়ঞ্জন খানিক হাসলেন। ছেলেদের দুটা বিয়ে এমন আহামরি কিছু মনে করেন না আজকালের মানুষজন। তুমি এখন এসব ভেবো না, তোমার শ্বশুর বাড়ির মানুষ তোমার জন্য অপেক্ষা করছে, দাদি শাশুড়িও আছে সেখানে। আমি তো পালানোর কথা ভাবছি। এত কিছু ভেবে আমার লাভ নেই, বরং আমি পালানোর কথাই ভাবি। হ্যাঁ, আমি বরং এটাই করি। মনে মনে বিড়বিড় করতে করতে হাতে দুটো চুরি করে নিল। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমার গল্পের ফার্স্ট পার্ট। আই ডোন্ট নো আমার গল্পটা তোমাদের কেমন লেগেছে। আমি তো প্রথমেই বলেছি যে আমি ফার্স্ট ডাবিং করেছি। আই ডোন্ট নো কিরকম হয়েছে, আশা করি তোমাদের ভালোই লাগবে, খারাপ না। অ্যান্ড আমার গল্পে ডাবিং করতে গিয়ে অনেক এক্সট্রা সাউন্ডও হয়েছে, সরি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ আমি এটা সকালবেলা ডাবিং করেছিলাম অ্যান্ড দুপুরের টাইমে ছিল সেটা, সো আউট নয়েজ হয়ে গেছে বেশি। সো একটু আমার সাথে দৃষ্টিতে দেখবে। তো আজকে ভিডিও এতটুকুই। যদি তোমাদের ভালো লাগে তাহলে সেকেন্ড পার্ট দিব, আর নাহলে দিব না। বাই বাই।